বিএনপির ভিউটা নিয়ে পড়ার চেষ্টা করেছি এক একটা রাজনৈতিক দলের ভিউ পয়েন্ট থেকে। তারা বলবে না আমি তো এটা চাই নাই, আরেকজন বলবে আমরা তো এটা শক্তভাবে চেয়েছিলাম, আরেকজন বলবে এনফোর্স মেকানিজম এইরকম হওয়ার কথা ছিল। পলিটিক্যাল দলের ওই জায়গায় নেতারা বসে থাকতেন, ফিক্সড টপিকের পর আলোচনা করতে গেলে আমি দেখতাম এমন আলোচনা করছে যেটা ওই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না। একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি এই কথাটা বললাম কারণ আমি নিজে শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি। কনস্টিটিউশনের পার্টিকুলার একটা জায়গা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, অথচ কয়েকটা রাজনৈতিক দলের নেতা ওই ইস্যুতে কথা বলেছেন, অ্যাবসলিউটলি 1% আলোচনা ওই টপিকের পর ছিল না। কিন্তু বাইরে এসে এই সংস্কার চাই ওই সংস্কার চাই, কিন্তু ওইটার সাবস্টেন্সও ছিল না। কয়েকজন রাজনীতিবিদ যারা উপস্থিত ছিলেন তারা অলরেডি হাসা শুরু করছেন, কারণ তারাও জানেন বাংলাদেশের সো কল্ড নির্দলীয়, নিরপেক্ষ এবং জাতির সবচেয়ে বড় বিবেক বিচারপতিরা যখন বসে থাকে, তাদের কাজ এই যে ট্রান্সপারেন্সির দুইটা জায়গা। আমেরিকার তো ওপেন একটা ভিউ আছে বিচারপতিদের, সবাই জানে, কিন্তু বাংলাদেশেরটা কেউ জানে না। স্বৈরাচার বিতরণের প্রশ্ন, এবং তারপরে একটা ট্রানজিশনাল ফেজ, এবং ট্রানজিশনাল ফেজের পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে যদি যাই, এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভেতরে কেউ না কেউ আবার প্যাচ লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ। তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে এসে ইলেকশন করতে দেওয়া হবে, দিস মিনস ইনক্লুসিভ। কিন্তু ব্যাপারটা হলো আবার পার্টিসিপেটরি নিয়েও অনেক কথাবার্তা আছে, কিন্তু পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে? মানুষের অ্যাঙ্গেল থেকে, যারা ভোটার আছে। কিন্তু আমরা যদি মনে করি যে সবাইকে পার্টিসিপেট করতেই দিতে হবে, তাহলে এমন অনেক মানুষ আছে যে পিওরলি তারা হয়তোবা বাংলাদেশে এমন কোনো কাজ করেছে যেটা সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ। এমন অনেক জঙ্গি সংস্থাও থাকতে পারে, তারাও এসে যদি বলে যে ও আমাদের যে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ এটা পার্টিসিপেটরি হচ্ছে না, আমরা কি এই লজিকে কখনোই মেনে নিব? এইটা তো আমরা মানতে যাব না। অতএব জুলাই সনদে আমাদের ভিন্ন মতের অনেক জায়গা আছে, আমিও অনেক সমালোচনা করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে, এত দূর যে আলোচনা অগ্রসরটা হবে, আমি আজকে থেকে 6 মাস আগে এই পর্যন্ত আমি আশাবাদী ছিলাম না। আজকের দিনে যতটাই ভিন্ন মত আছে, তারপরেও আমি বলবো যথেষ্ট পরিমাণ অগ্রসর হওয়া গেছে। কিন্তু যেসব বিষয়ে অগ্রসর হওয়া গেছে সেই ব্যাপারে আমি দেখতে চাই টিভিতে, টক শোতে, পত্রিকার কলামে, আলাপ আলোচনায় সেই আলোচনাটা কত দূর আছে। আমি দেখি যতটা প্রোগ্রেস হয়েছে সেই আলোচনাটা অনেক জায়গাতেই থাকে না। মানে নৈরাশ্যবাদী আলোচনা তো থাকবেই, অনেক ব্যর্থতার জায়গা আছে, সেটার পাশাপাশি অর্জন কতটা সেটাও যদি আমরা আলোচনা না করি, এটাও একটা আমার মনে হয় যে অন্যায্য আলোচনার দিকে আমরা চলে যাই। আরেকটা ব্যাপার, সংবিধান নিয়ে অনেকের অনেক ক্রিটিক্যাল অপিনিয়ন থাকতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক সমস্যার কিন্তু কিছু অটোমেটেড সলিউশন ইন দ্য মিন টাইম চলে আছে। ইলেকশনের আগে 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের আগে, ঠিক তার কয়েক মাস আগে একটা দারুণ বই আসে। এই বইটা আসলে বাংলাদেশের সবারই পড়া উচিত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। সেই বইটার অথর আমাদের সামনেই বসে আছেন, বিজ্ঞজন। তো স্যার যখন এই বইটা লেখেন ওই ইলেকশনের আগে, এই বইটা যখন লঞ্চিং হয় এবং আমরা বিভিন্ন জায়গায় ওইটা নিয়ে যখন সেমিনার, সভা সমাবেশ করি, বাংলাদেশে তখন অনেক মানুষ আছে শেখ হাসিনা 7 জানুয়ারি ইলেকশনটাকে বৈধতা দিয়েছে, চুপচাপ থেকেছে। কিন্তু এই জায়গাগুলোর যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, এবং ওই বইয়ের ভেতরে বাংলাদেশের সবচেয়ে সংকটময় একটা জায়গা একদম থরলি ডেসক্রাইব করা আছে, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে তুলে নেওয়া হয়েছিল। বিএনপির ভিউটা নিয়ে পড়ার চেষ্টা করেছি, এনসিপির ভিউটা নিয়ে কখনো পড়ার চেষ্টা করেছি, কখনো জামাতের ভিউটা নিয়ে পড়ার চেষ্টা করেছি, এবং তাদের যারা যারা মুখপাত্র আছে তাদের বক্তৃতাগুলো যখন শুনি, দেখি দিন শেষে কেউই খুশি না। এই যে কেউই খুশি না, এইটার কারণটা তখন এটা প্রেশারটা পড়ে কাদের পর? যারা এইটার পর রাষ্ট্র, অনেককে আমার কাছে যেটা মনে হয় যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো টাইপ কিছু মানুষকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তো স্যারদের মতো কিছু বিজ্ঞ মানুষকে নিয়ে গিয়ে প্রত্যেকেই নাখোশ এমন একটা জায়গায় যখন বসিয়ে দিল, তারপর আমি চিন্তা করি, আচ্ছা আমরা তো প্রত্যেকটা জায়গায় গিয়ে গালাগালি করি, অপছন্দ করি, অপছন্দের জায়গাটা তুলে ধরি, আপত্তির জায়গাটা তুলে ধরি, তাহলে ওনাদের জায়গায় থাকলে কি করতাম? তারপর আমার কাছে যে অ্যাপ্রোচটা মনে হয়েছে বর্তমানে যেটা চলছে, প্রত্যেকটা জায়গায় ভিন্নতার জায়গাগুলোকে একটু সাইডে রেখে অ্যাকোমোডেট করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটার দিকে, অর্থাৎ কম্প্রোমাইজ করার জায়গাটাতে তারা অলরেডি স্ট্যান্ড নিয়ে নিয়েছেন। এই জন্য যেটা হচ্ছে, যারা আসলে যতটুকুন চায় এক একটা রাজনৈতিক দলের ভিউ পয়েন্ট থেকে, তারা বলবে না আমি তো এটা চাই নাই, আরেকজন বলবে আমরা তো এটা শক্তভাবে চেয়েছিলাম, আরেকজন বলবে এনফোর্স মেকানিজম এইরকম হওয়ার কথা ছিল। মানে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাছে যেমন এইটা মনে হয়,
আবার একই সাথে যাদের এই দায়িত্বটা আছে, এই দায়িত্বর ব্যাপারেও আবার একটা কথা আছে। আমরা মনে করি যে তারা বোধহয় এমন একটা বডি, যে বডিটা সবাইকে ডাকবে এবং বলবে এটা করতেই হবে এবং সবাই রাজি হয়ে যান। কিন্তু এই জায়গার সবচেয়ে বড় ব্যাপারটা হলো, যুদ্ধে অনেককেই নামিয়ে দেওয়া হয়েছে ঢাল তরোয়ার বিহীনভাবে, তারা বসে আছেন। কারণ আমরা প্রত্যেকে দেখেন বলি জনতার দাবি, জনতার ম্যান্ডেট, জনতাই পাঠিয়েছে সবকিছু। বাট এই ব্যাপারটাও কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। প্রতিদিন চেঞ্জ হয় জন্যই আমার মনে হয় 2024 সালের 5 আগস্টে আমার মনে হয় বাংলাদেশের একেবারে ওই পিপলস উইল যেটা, এটা যদি বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প কেউ নাই, ওই দিন সম্ভবত এইটা সার্বজনীনভাবে যেভাবে মানুষের বিশ্বাসটা ছিল, ঠিক একইভাবে একটা বছর পরে, জাস্ট একটা বছর পরে আজকে যদি জরিপ চালানো হয়, দেখা যাবে মানুষের যে অ্যাপ্রুভাল রেট সেটা জয় এভাবে ছিল, আজকের দিনে হয়তোবা সেভাবে নাই। আবার একটা মতামত যেটা হয়তোবা 6 মাস আগে যেভাবে প্রচলিত ছিল এই মুহূর্তে ওইটা নাই। আবার যেটাকে আজকে মানুষ গ্রহণযোগ্য মনে করছে না, হু নোজ 1 বছর পরে সেই কনসেপ্টটা বদলে যেতে পারে। কিন্তু সংকটের জায়গাটা হইল এই যে নিত্য পরিবর্তনশীল জায়গা, সংস্কার তো অবশ্যই জরুরি। বাংলাদেশ যে অবস্থায় ছিল, কেউ যদি মনে করে কোনো সংস্কারের দরকার নাই, এটা অবশ্যই সবার সাথে প্রতারণা। অ্যাট দ্য সেম টাইম সংস্কারটা আবার কোন লেভেলে যাচ্ছে সেই ব্যাপারটাও ভেবে দেখাটা জরুরি। যেমন আমরা যদি মনে করি যে সবকিছু কাগজে কলমে লিখলাম এবং বাংলাদেশটা খুব চমৎকার হয়ে যাবে, এটা আমি মনে করি না। আমেরিকার সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়াটা, সেই জায়গায় তাদের পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকে এবং এটা সে পাবলিক ইনফরমেশন। সবাই জানে যে উনি রিপাবলিকান মতাদর্শী নাকি ডেমোক্রেট মতাদর্শী। কিন্তু তারা যখন ওই সিটে বসে কাজগুলা করে, তাদের ট্রান্সপারেন্সি রেট আর বাংলাদেশের সো কল্ড নির্দলীয়, নিরপেক্ষ এবং জাতির সবচেয়ে বড় বিবেক বিচারপতিরা যখন বসে থাকে, তাদের কাজ এই যে ট্রান্সপারেন্সির দুইটা জায়গা। আমেরিকার তো ওপেন একটা ভিউ আছে বিচারপতিদের, সবাই জানে, কিন্তু বাংলাদেশেরটা কেউ জানে না। হয়তো বা কেউ কেউ বিচারপতি ছিলেন, তারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে অতীতে গর্ব প্রকাশ করতে দেখা গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, নর্মাল যদি আমরা হিসাব করি তাহলে এই তো বাংলাদেশে তো আছে, তাদের রাজনীতি করা যাবে না, কোনো পলিটিক্যাল ভিউ থাকতে পারবে না, কিন্তু তারপরেও আমরা সেম ট্রান্সপারেন্সির দিকে কেন যাইতে পারি না? এই জায়গায় একটা প্রশ্ন অবশ্যই আছে। তার মানে আমরা কাগজে কলমে যা লিখি আর যা পারসেপশন, দুইটার ভেতরে আমাদের এই সাবকন্টিনেন্টাল পলিটিক্সে পার্থক্য আছে। আরেকটা পার্থক্য, যেমন জুলাইয়ের প্রস্তাবনা যেটা, তারপরে এই জুলাই সনদ যেটা, আরো কয়েকটা ইস্যু নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বহু মানুষ, ওই যে আমরা যে বারবার করে জনতার কথা বলি, সেই জনতা এটাও জানে যে এইটাকে কেন্দ্র করে ইলেকশনের একটা নেগোশিয়েটিং টুল হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। কেউ মুখে বলে, কেউ মুখে বলে না। আজকের দিনেও এটা যদি বলি, অনেকেই মনে করবে যে না, এটা কি বললো, কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা হলো এই ইনস্ট্রুমেন্টগুলো তো বটেই, কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর বাইরে এই ইনস্ট্রুমেন্টের ভিত্তিতেও একটা রাজনীতি আছে, যে অনেকে মুখ দিয়ে স্বীকার করবে না, কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর ভিত্তিতে এই জায়গায় একটা সিটের দর কষাকষি বা বিভিন্ন ইস্যু আসতেও পারে। কিন্তু দেখেন সেই ব্যাপারটা তো কোথাও লেখা নাই। আমাদের এই সনদ, সংস্কার, আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জিনিস আমরা যদি মনে করি সবকিছু লেখা থাকবে এবং খুব ভালো একটা দেশ হয়ে যাবে, আমি এটা মনে করি না। রাজনৈতিক দলগুলো, কিছুক্ষণ আগে একটা চমৎকার আলোচনা হচ্ছিল, আমার মনে হয় যে উনি নিশ্চয়ই সময় পেলে আরো একটু লম্বা করতেন, যে জুলাই সনদ যেটা, বিভিন্ন আলাপ আলোচনা সব রাজনৈতিক দলদের মতাদর্শ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। বাংলাদেশে যে দলগুলো আছে, নিবন্ধিত দল অনেকেই আছে, অনেকে অনিবন্ধিত দল আছে। আজকের দিনে সবাই তো আর ওই জায়গায় মতামত দিতে পারে নাই। আবার ওই আলোচনাগুলো আমি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকদিন মাঝে মাঝে বসে বসে বিটিভি, অনেক বছর পরে বিটিভি আমি খুব মনোযোগ দিয়ে ফলো করতাম এই জন্য যে কোন রাজনীতিবিদ কি বলছেন এটা শোনার জন্য। ওই জায়গায় আমি গেস্ট হিসেবেও 2 একদিন বসেছিলাম যে কি আলোচনা করে একটু বুঝি। অনেকে আছে খুব চমৎকার আলোচনা করেন, আবার এমন অনেক পলিটিক্যাল দলের ওই জায়গায় নেতারা বসে থাকতেন, ফিক্সড টপিকের পর আলোচনা করতে গেলে আমি দেখতাম এমন আলোচনা করছে যেটা ওই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না। একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি এই কথাটা বললাম কারণ আমি নিজে শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি। কনস্টিটিউশনের পার্টিকুলার একটা জায়গা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, অথচ কয়েকটা রাজনৈতিক দলের নেতা ওই ইস্যুতে কথা বলেছেন, অ্যাবসলিউটলি 1% আলোচনা ওই টপিকের পর ছিল না। কিন্তু বাইরে এসে এই সংস্কার চাই, ওই সংস্কার চাই, কিন্তু ওইটার সাবস্টেন্স ছিল না। কয়েকজন রাজনীতিবিদ যারা উপস্থিত ছিলেন তারা অলরেডি হাসা শুরু করছেন, কারণ তারাও জানেন যে ওই জায়গায় কি আলোচনাটা হয়েছে।
এই জন্য আমি যেটা মনে করি জুলাই সনদের ভেতরে বর্তমানের যে সংকটের জায়গাটা, এটা এনফোর্স কিভাবে করা যাবে সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। কয়েকজন আলোচনাতেও টানছিলেন যে এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে কিনা। সেটা যদি হয় আপত্তি তোলার মতো বেশ কিছু জায়গা থাকবে। তার কারণ হইল, আমরা যদি কনস্টিটিউশনটাকে একদম ফান্ডামেন্টাল জায়গায় ধরি, আবার কেউ কেউ প্রশ্ন তুলতেই পারে যে আমরা তো এই কনস্টিটিউশনই চাই না। হইতেই পারে, এক একজনের এক একটা অবশ্যই মতামত আছে, কিন্তু কথাটা হলো আমরা কনস্টিটিউশনই চাই না, এখন যা খুশি যদি তাই করা যায়। এই সরকারের এক্সিস্টিং যে সরকারটা চলছে এটার ভিত্তিটা কি? আমরা বলতেই পারি পিপলস উইল, বাট পিপলস উইল ব্যাপারটা কনস্ট্যান্ট না। তার মানে তারও কিন্তু কোনো না কোনো ক্যাপাসিটিতে একটা সাংবিধানিক বৈধতা আছে আর্টিকেল 106 দিয়ে। যদিও আমাদের বন্ধুবর চমৎকার একটা আলোচনা করছিলেন তুহিন খান, যে ওইটা নিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্ন তোলারও জায়গা আছে খুব ক্রিটিক্যাল ভাবে, কিন্তু সেই ব্যাপারটা নিয়েও অনেক বেশি আলাপ আলোচনাটা হয় নাই। এই আলাপ আলোচনাগুলো যদি হয় অনেক জায়গাতেই অনেক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা এখন যেসব দ্বিমতের জায়গাতে আছি, পার্টিকুলার কয়েকটা পয়েন্ট যদি আসে স্ট্রোক করি, এবং জুলাই সনদটা নিয়ে আমি টু দ্য পয়েন্টে যদি একটু কথা বলি, এই সনদটা দেখার পরে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়ার চেষ্টা করেছি। প্রথমে মনে হয়েছে যে আমরা আন্দোলন যে মুহূর্তে করেছিলাম ওই মুহূর্তের চোখ দিয়ে পড়ার চেষ্টা করেছি, কখনো প্রতারণামূলক ভাবে, এবং প্রত্যেকটা পরতে পরতে যে হিসাবটা ছিল সেটা ওই জায়গায় চমৎকার ভাবে বর্ণনা করা ছিল। এই কথাটা আমি এই জন্যই তুললাম যে ঠিক তার পরবর্তী সময় ওই অনেক